আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ, চট্টগ্রাম বন্দরের বিষয়সহ কোনো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল নির্বাচিত সরকারের আছে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, যাদের নির্বাচনী ম্যান্ডেট নেই এমন কোনো সরকার এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না। সোমবার রাতে ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নেওয়া সরকারের সিদ্ধান্তগুলো কোনো রুটিন কাজ নয়। দীর্ঘ স্ট্যাটাসে তারেক রহমান আরও বলেন, চট্টগ্রাম বন্দর অর্থনীতির প্রবেশদ্বার, সেখানে কিছু ঘটলে লাখো মানুষের জীবনে অনেক গভীরে তার প্রভাব ফেলে। এছাড়া ব্যাংক খাতে চাপ, বৈদেশিক মুদ্রার সংকট, ঋণ ঝুঁকি বৃদ্ধি ও রপ্তানি কমে যাওয়ার প্রভাব ব্যবসায়ীরা অনুভব করছেন বলেও জানান তিনি। বাংলাদেশ ও ভুটানের মধ্যে সই হওয়া এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অফ ট্রাফিক ইন ট্রানজিট চুক্তি ও প্রোটোকলের আওতায় পরীক্ষামূলক চালানটি নেওয়া হচ্ছে। 2023 সালের 22 মার্চ এ চুক্তি ও প্রোটোকল সই হয়েছিল। বাংলাদেশের মাধ্যমে শুরু হওয়া পরীক্ষামূলক চালান পরিবহনে দেশটি সন্তুষ্ট হলে নিয়মিত পণ্য পরিবহন শুরু হতে পারে। এদিকে থাইল্যান্ড থেকে আসা ভুটানের পরীক্ষামূলক চালানটিতে 6530 কেজি পণ্য রয়েছে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, প্রথম চালানে যে পণ্য এসেছে তা খালাসের সবশেষ কি তথ্য পেয়েছেন আপনি আমাদের জানান। যে সাদিয়া যেমনটি আসলে বলেছেন, চট্টগ্রাম বন্দরের জন্য আজকের এই দিনটা কিন্তু আসলে বিশেষ একটি দিন হিসেবে ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। যেহেতু আসলে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভুটানে পণ্য যাবে, সেই জন্য কিন্তু আসলে বাংলাদেশ সরকারও এটাতে রাজস্ব পাচ্ছে। সেই জন্য কিন্তু আজকের এই দিনটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং 2023 সালে কিন্তু আসলে বাংলাদেশের সাথে ভুটানের একটি চুক্তি হয়। এই চুক্তির পরপরই বাংলাদেশের যেই বন্দর রয়েছে সেটি ব্যবহার করে ভুটানে পণ্য যাবে, এটাই একটা স্বাভাবিক চুক্তি হয়েছিল। সেই চুক্তির আলোকে গত কয়েকদিন আগে একটি কন্টেইনার পণ্য বোঝাই করে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসে এবং এর পরপরই সেটি বাংলাদেশের রাজস্ব বোর্ডকে জানানো হয়। এবং রাজস্ব বোর্ডকে জানানোর পর 17 নভেম্বর রাজস্ব বোর্ড ভুটানের প্রথম চালানটি কাস্টমসের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অফিস আদেশ জারি করে সড়ক পরিবহন ও মহাসড়ক ট্রানজিট বিষয়টিকে জানানো হয়। এর পরপরই তারা কিন্তু আসলে ট্রানজিট জানানোর পর তারা কিন্তু আসলে এই চিঠি দেওয়ার পর এই বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখে এবং 20 নভেম্বর চিঠি দেওয়ার পর সিএনএফ এজেন্টকে বলা হয় আসলে এই দ্রুত এই পণ্যের চালানটি খালাস করার জন্য। গতকাল এই চালানের যেই পণ্যগুলো ছিল সেগুলো কিন্তু 6500 কেজি, সেগুলো কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে বন্দর থেকে খালাস করা হয়েছিল। গতকালই এই চালানটি যাওয়ার কথা ছিল, কিছু আইনি প্রক্রিয়ার শেষ হয়নি বিধায় যেতে পারেনি। আজ দুপুরের পরে এটি যাবে এমনটাই আমাদেরকে বলেছেন বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে আমরা যারা সাংবাদিক রয়েছি তারা কিন্তু বন্দর গেটে অবস্থান করছে। আমাদেরকে বন্দর কর্তৃপক্ষ ভিতরে কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবে এবং যে জাহাজ থেকে পণ্যগুলো খালাস হবে সেগুলি ডেলিভারি করা হবে এবং এরপরেই সেটি ভুটানের উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। যদি এই প্রথম চালানটি যদি আসলে সঠিকভাবে সম্পন্ন হয়, এর পরপরই কিন্তু দ্বিতীয় তৃতীয় চালান যাবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ এমনটাই। তবে এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে বলে জানিয়েছেন বন্দর থেকে। তবে এই চালানটিতে যেটি রয়েছে সেটি হচ্ছে শুকনো ফল এবং শ্যাম্পু এবং একই সাথে পাম জাতীয় শুকনো পণ্য রয়েছেন। তবে এই চালানটি ঠিক মতো ডেলিভারি হলে পরবর্তী চালানগুলোই কিন্তু আসলে এই চট্টগ্রাম বন্দর থেকেই নিয়মিতভাবে যাবেন বলে জানিয়েছেন ভুটানের যেই এখানে মনোনীত কর্তৃপক্ষ আছে তারা। এই ছিল সাদিয়া আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ সাইফুল।
রাজনীতির সঙ্গে জড়িত কাউকে নির্বাচনী পর্যবেক্ষণ কাজে নিয়োগ দেওয়া যাবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দেশি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি। বলেন, পর্যবেক্ষকদের মাধ্যমে নির্বাচনকে দেখতে চায় ইসি। তারা অসততা দেখালে নির্বাচন সুষ্ঠু হবে না। এ সময় অতীতের ভুলভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর প্রত্যয় ব্যক্ত করেন সিইসি। বলেন, জাতিকে একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন উপহার দিতে জাতির কাছে ওয়াদাবদ্ধ কমিশন। একটা ক্রেডিবল, সুন্দর, ট্রান্সপারেন্ট নির্বাচন জাতিকে উপহার দেওয়া, সেটা সামনে রেখে আমরা যে কাজগুলো সাজিয়েছি সেটা প্রপারলি করতে পারতেছি কিনা এবং ল্যাবসগুলো কোন কোন স্টেজে আছে। এ বিষয়ে জানাতে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠকের বিষয়ে কি তথ্য পেয়েছেন আমাদের জানাবেন। সাদিয়া, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অংশীজনের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশনাররা এবং আজকে তারই ধারাবাহিকতায় 81টি পর্যবেক্ষক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। ইতিমধ্যে 40টি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে এবং বৈঠকের শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনার পর্যবেক্ষকদের উদ্দেশ্য করে বেশ কিছু বার্তা দেয়। আমি যদি আপনাদেরকে এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বলি, যেমন সিএসসি বলেছেন যে যারা রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকবেন তারা যাতে কেউ নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব পালন না করে, পাশাপাশি যারা দায়িত্ব পালন করবে তারা যাতে কোনো ধরনের অসততা না দেখায়, কারণ অসততা দেখালে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে সঠিক পর্যবেক্ষণের যে প্রতিবেদন সেই প্রতিবেদনটি যাবে না। এছাড়া যারা নির্বাচন পর্যবেক্ষণে থাকবেন তারা যাতে কোনো ভোটারকে পরিচিত না করে এই ধরনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নির্বাচনের যেই আইন রয়েছে, যে বিধি রয়েছে, সেই আইন বিধিগুলো যাতে পর্যবেক্ষকরা তারা পুরোপুরিভাবে পড়াশোনা করে এবং জেনে যায় সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এবং যদি কোনো ধরনের এ নিয়ে কোনো মাঠ পর্যায়ে কোনো কর্মকর্তারা যদি কোনো ব্যর্থতা ঘটায় সেই বিষয়টি পর্যবেক্ষকরা যাতে নির্বাচন কমিশনকে রিপোর্ট প্রদান করা হয়, এই বিষয়গুলো প্রধান নির্বাচন কমিশনার বলেছেন। পাশাপাশি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনিও কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে এবার 300টির বেশি আবেদন পড়ে পর্যবেক্ষকের জন্য। এর মধ্যে 81টি পর্যবেক্ষক সংস্থাকে এবার তারা নিবন্ধন দেয়। তো তাদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা তিনি দিয়েছেন। বলেছেন এবার যেহেতু বয়সের সীমা কমিয়ে 21 করা হয়েছে, সেক্ষেত্রে অভিজ্ঞতার একটা বিষয় আছে, যাতে অভিজ্ঞতার এই বিষয়টা কোনো ধরনের নির্বাচনে কোনো সমস্যা তৈরি না করে, এই জন্য নির্বাচনের বিধি, আইন, কানুনগুলো পুরোপুরিভাবে তাদেরকে মাঠ পর্যায়ে যারা পর্যবেক্ষক থাকবেন তাদেরকে বলে দেওয়া হয়, তাদেরকে জানানো হয়, সেই বিষয়টিকে জোর দিয়েছেন। পাশাপাশি নির্বাচক পর্যবেক্ষকরাও তারা কথা বলেছেন এবার যেহেতু ডিজিটাল ভার্চুয়ালি এর ব্যবহারটি ব্যাপক হারে বেড়েছে, সেক্ষেত্রে ডিজিটালি পর্যবেক্ষণও যাতে করা যায় সেই দাবি কিন্তু পর্যবেক্ষকরা করেছেন। তো এরপরে দুপুরের পরে আরও 41টি পর্যবেক্ষক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক হবে। আমরা পরে আরো বিস্তারিত আপনাকে জানাতে পারবো। সাদিয়া, ধন্যবাদ নাজমুল। 24 জুলাই আগস্টে আন্দোলন চলাকালীন কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শেষ। সাক্ষ্য গ্রহণ 8 ডিসেম্বর। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তারিখ নির্ধারণ হয়। এর আগে গত 2 নভেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। হানিফের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য ও কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ সুনির্দিষ্ট 3টি অভিযোগ আনা হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনের রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে হবে এই সাক্ষ্য গ্রহণ। শুধুমাত্র কমান্ড রেসপন্সিবিলিটি সেকশন 4(2)-এ যারা নেতৃত্বের দায় তাদেরকে আসামি করেছে এবং যারা মাঠ পর্যায়ে কর্মকর্তা বা পুলিশ অফিসার যারা গুলি করেছে
যারা হত্যা করেছে, হত্যায় সহায়তা করেছে, তাদের বিচার ইতিমধ্যে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন যে দ্রুত বিচার আইনে হবে। তাদের অনুসন্ধান চলছে, অভিযোগপত্র নিয়মমাফিক দাখিল হবে এবং বিচার হবে। শুষ্ক মৌসুমের শুরুতেই ফরিদপুরে পদ্মা নদীতে দেখা দিয়েছে নাব্য সংকট। রাজবাড়ীর গোয়ালন্দ থেকে চরভদ্রাসন পর্যন্ত বিভিন্ন স্থানে 12টি ডুবোচর তৈরি হয়েছে। ছোট বড় এসব চরে মাঝে মধ্যে আটকে পড়ছে মালবাহী কার্গো, ট্রলার, লঞ্চ সহ বিভিন্ন নৌযান। চট্টগ্রাম, মোংলা, সিলেট সহ দূর দূরান্ত থেকে আসা পণ্যবাহী জাহাজও নাব্য সংকটে ভিড়তে পারছে না ঘাটে। নদীতে ড্রেজিং ছাড়া কোনোভাবেই জেলার সিএনবি নৌবন্দর টিকিয়ে রাখা সম্ভব হবে না বলে জানিয়েছেন নৌখাত সংশ্লিষ্টরা। এ বিষয়ে আরো জানাতে ফরিদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, নাব্য সংকট নিরসনে প্রশাসনের কোনো উদ্যোগ দেখতে পাচ্ছেন কিনা আমাদের জানান। আপনার মাধ্যমে জানাইতে চাই যে ফরিদপুর এই সিএনবি ঘাটটি একটি ঐতিহ্যবাহী ঘাট। ব্রিটিশ আমল থেকে এখানে এই ঘাটটি, এখানে আগে বড় বড় জাহাজ এবং স্টিমার পর্যন্ত চলতো, এখান থেকে ঢাকা যেত, নারায়ণগঞ্জ এবং অন্যান্য জায়গায় মাল আনা নেওয়া করত। এখন এই পদ্মার চরে যে ডুবোচরগুলি জেগে উঠেছে এই শুষ্ক মৌসুমে, এইগুলি যদি আপনার অতি দ্রুত বিআইডব্লিউটিএসএ যদি অপসারণ না করে তাহলে জাহাজগুলি এই সিএনবি ঘাটে আসতে পারছে না। জাহাজে যারা চালায় এবং ব্যবসায়ীরা জানিয়েছে যে এই ডুবোচরের কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে এবং লস হচ্ছে, কারণ এই জাহাজগুলি এনে মাছ পদ্মায় রেখে ছোট ছোট ট্রলার এবং অন্যান্য জাহাজগুলিতে মাল এনে এইখানে সরবরাহ করা হচ্ছে। আর এই প্রশাসনের সাথে এবং বিআইডব্লিউটি এর কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, তারা ইতিমধ্যে পরিদর্শনও করেছে। তারা জানিয়েছে অতি সত্বর আমরা এই ড্রেজার দিয়ে আমাদের এই ডুবোচরগুলি অপসারণ করে যাতে সিএনবি ঘাট কীভাবে মালামাল এবং জাহাজগুলি আসতে পারে সেই ব্যবস্থা আমরা দ্রুত নিব এবং না নিলে নিব এবং আমরা সার্ভে করছি যে কোন স্থানে এই ডুবোচরগুলি আছে এবং কোথায় কাটলে কতটি ড্রেজার লাগবে, সেই সার্ভে করার পরেই আমরা এই কাজের ব্যবস্থা নিব। কিন্তু এখানে যে 10,000 শ্রমিক রয়েছে তারা প্রায় পরিবারগুলোই আপনার অর্থকষ্টে আছে, কারণ তাদের এই মালগুলি যদি এই সিএনবি ঘাটে না আসে তারা কাজ পাচ্ছে না, তারা বসে আছে, তারা এই কাজের সাথে জড়িত। এই জন্য তারা চায় এবং ব্যবসায়ীরা চায় অতি দ্রুত যাতে এইখানে এই ডুবোচরগুলি অপসারণ করে এই সিএনবি ঘাটে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করে কর্তৃপক্ষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আফগানিস্তানে বোমা হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশু সহ নিহত হয়েছে অন্তত 10 জন, এমন দাবি করেছে তালেবান। তালেবান প্রশাসনের তরফে জানানো হয়, স্থানীয় সময়ে সোমবার মধ্যরাতে আফগানিস্তানের খোস্ত প্রদেশের গরবুত জেলায় এই হামলা চালানো হয়। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে এই বোমা হামলা চালানো হয়। হামলায় বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তিনি আরও জানান, খোস্ত ছাড়াও কুনার এবং পাকতিকা প্রদেশেও বিমান হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন অন্তত 4 বেসামরিক নাগরিক। কাবুল বলছে এই হামলাগুলো পাকিস্তানি বাহিনীর তরফে পরিচালনা করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও ইসলামাবাদ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।